হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমি আছি আরিয়ানদার সঙ্গে ভিডিও বৌমা সেটে। আরিয়ানদার সঙ্গে অনেকদিন থেকেই মিটিংটার প্ল্যান ছিল, অনেকেই পডকাস্টটা দেখতে চেয়েছিলে আরিয়ানদার সঙ্গে। তো আরিয়ানদা, প্রথমে বলবো কেমন আছো? এই তো একদম খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। ওয়েলকাম টু মাই হোম। হ্যাঁ, বাড়ি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি এখানে এখন রোজ আসছো। হ্যাঁ একদম, ম্যাক্সিমাম টাইম মানে বাড়িতে যতক্ষণ কাটাই তার থেকে বেশি এখানেই কাটানো। তোমার কি কাকাবাবুর শুটিং কমপ্লিট? মানে কাকাবাবুর শুটিং বিজয়নগর হিটে কমপ্লিট, 5th কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এইটার সাথে প্যারালালি ডেটস ম্যানেজ করে করতে হলো, which was very difficult, but finally we did it. তো সব ঠিকঠাক ভাবে হয়েছে and it has come out really really well. আচ্ছা, প্রথমে তুমি আমাকে যেটা বলো যে বিজয়নগরের হিরে আমরা যখন প্রথম অ্যানাউন্সমেন্টটা যখন দেখেছিলাম, আমরা তখন দেখেছিলাম যে এখানে তুমি থাকছো না, মানে অন্য একজনকে নেওয়া হয়েছিল। তো তারপরে আবার তুমি ব্যাক করেছিলে। মানে না থাকার কারণটা কি? তুমি ছাড়া কিন্তু এটা জমবে না। এইটা আসলে ব্যাপারটা হয়েছিল যে আফ্রিকা থেকেই আমাদের যখন কাকাবাবুর প্রত্যাবর্তনের যখন শুটিং হয়, তখন ইট ওয়াজ অ্যামিকেবলি ডিসাইড করা হয়েছিল যে মানে আমারও তো বয়স যে হয়ে যাচ্ছে, তো সন্তু তো ছোট হতে হবে। তো ইট ওয়াজ ডিসাইডেড যে পরের কাকাবাবু যখন যদি হয়, সিরিজে যদি ভাবে, তখন তো আর ওই বয়সে ম্যাচ করবে না, সো ইট ওয়ন্ট বি পসিবল। তো নতুন সন্তু তো সিরিজ দেওয়া বছর নতুন সন্তু খুঁজে বার করার দায়িত্ব আমার, এরকম ভাবে হয়েছিল। সো আই ওয়াজ রেডি, মানে ইট ওয়াজ নট লাইক আ শক যে কি হলো আমি নেই অন্য কেউ আছে, ইট ওয়াজ আগে থেকেই ডিসাইডেড। তারপরে যখন দেখলাম অসুবিধা হতো মানে খুবই। হ্যাঁ, এবার মানে আই এম রিয়েলি লাকি যে সবাই যারা কাকাবাবু ভালোবাসে, আমার কাকাবাবু এসবিএফ সবাই মিলে আর কি এদের তারপরে ডিসাইড করা হলো যে আমাকেই সন্তু করতে হবে। তো মুহূর্ত হয়ে গেছিল আরেকটি ছেলের কে নিয়ে। তো সবকিছু তো একদম ফাইনাল মোমেন্ট ইট ওয়াজ ডিসাইডেড যে আমাকেই করতে হবে। সো আই এম রিয়েলি লাকি, মানে আই এম রিয়েলি গ্রেটফুল যে এরকম, এটা আশীর্বাদের মতো যে যেখানে সবাই পুরো এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি, সেখানে এইটা ডিসাইড করা হচ্ছে যে আমাকেই সন্তু করতে হবে। সো ইটস আ ভেরি লাকি থিং, মানে ইটস লাইক আ ব্লেসিং। তো ফাইনালি এরকম ভাবে হলো। ততক্ষণে আমার ভিডিও আমার প্রোমো শুট হয়ে গেছে, তো শুটও স্টার্ট হবে। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট দ্য ডেট, বাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু এসবিএফ, টু বুম্বা আঙ্কেল। অবভিয়াসলি মানে বুম্বা আঙ্কেল না থাকলে এটা জাস্ট কোনোভাবেই সম্ভব হতো না। এন্ড চন্দ্রাশিস দা ওখানে, আর এইদিকে আমাদের চিত্রায়ণ প্রোডাকশন হাউস, যে আমাদের ডিরেক্টর, সমস্ত কিছু সবাই মিলে পুরো টিম, দুদিকেরই টিম যেভাবে অ্যাডজাস্ট করেছে ফর মি, যে যাতে আমি দুটো কাজই ভালোভাবে করতে পারি। তো এইটা আমার কাছে আই এম রিয়েলি ইটারনালি গ্রেটফুল ফর দ্যাট। মানে ফাইনালি আমি তার জন্য দুটো কাজই প্যারালালি দারুণ ভাবে আমি করতে পারলাম, সব দিকটাই ঠিক রেখে। এবং আমাকে অনেকে বলেছে তুমি যেন কাকাবাবু কোনোদিন না ছাড়ো, কারণ তোমাকে ছাড়া কাকাবাবু হতেই পারে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মানে এটা যে বলা হচ্ছে, মানে এটাই আমার কাছে বিরাট বড় একটা আশীর্বাদ। আচ্ছা, আমাকে তুমি আরেকটা বলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি এবার সৃজিত মুখোপাধ্যায় ডিরেকশন দিচ্ছেন না, এবার চন্দ্রাশিস রয় দিচ্ছেন। তো এটা কতটা তোমার কাছে কতটা সারপ্রাইজিং? কারণ সৃজিত মুখোপাধ্যায়ের একটা আলাদা যেহেতু ভ্যালু রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সারপ্রাইজিং তো বটেই যে সৃজিত দা করতো। ইভেন মানে আই স্টার্টেড অ্যাসিস্টিং, আমি প্রথমবার অ্যাসিস্ট করি মিশর রাওর সাথে, সৃজিত দার সাথে। তো ইট ইজ লাইক মাই হোম টিম। তো সেখান থেকে এবার তাও হোম টিম বলতে এবার বুম্বা আঙ্কেল ইজ দেয়ার, এসবিএফ ইজ দেয়ার, খালি সৃজিত দা নয়। বাট সেটা একটা খুব এক্সাইটমেন্টও কাজ করেছিল, বিকজ চন্দ্রশীষ দাকে আই নো হিম ফ্রম কোয়াইট সাম টাইম। তো সেইখান থেকে এসে যে চন্দ্রদা করছে, তো ওটা একটা এক্সাইটমেন্টও ছিল যে অন্যভাবে একটা অ্যাপ্রোচ হবে কাকাবাবু। অ্যান্ড সেটাই হলো, মানে যেভাবে দাঁড়িয়েছে। অ্যান্ড মানে আই জাস্ট লাভড ওয়ার্কিং উইথ চন্দ্রশীষ দা। মানে এত সুন্দর দি এন্টায়ার ডিরেক্টরিয়াল টিম, মানে এত ভালোভাবে কাজটা হয়েছে। আর যেভাবে দাঁড়িয়েছে বিজয়নগরের হিরে, ইট ইজ লাইক, মানে আমি তো খুব এক্সাইটেড ফর পিপল টু ওয়াচ ইট, বিকজ এইরকম গ্র্যান্ড স্কেলে, বিশেষ করে দ্য ক্লাইম্যাক্স অফ দ্য ফিল্ম, আমি বেশি কিছু বলতে পারবো না, বাট মানে যেরকম ক্লাইম্যাক্সটা দাঁড়িয়েছে আমাদের এত বড় ভাবে, যে এরকম কেউ মানে বাংলার ছবিতে তো দেখা যায়নি। ইট ইজ গোয়িং টু বি আ হিউজ থিং, ইটস গোয়িং টু বি আ হিউজ ব্লাস্ট ফর শিওর। আচ্ছা, আর তোমাকে দেখেছিলাম তুমি তিতলি লাস্ট সিরিয়াল করেছিলে, তারপর তুমি আবার ভিডিও বৌমাতে ব্যাক করলে। তো এতদিন গ্যাপটা কিসের জন্য? এতদিন গ্যাপটা নানান রকমের কাজ ছিল। তো তিতলিও যখন আমি শেষ করি, তারপরে আমার প্যারালাল সিনেমার তো কাজ চলতেই থাকে। তো এবার কি হয়, টিভিতে যেরকম শিডিউল থাকে ফর লিড অ্যাক্টরস, ইট ইজ ভেরি ডিফিকাল্ট
টু গেট আউট এন্ড ডু সামথিং, কারণ একটা লম্বা শিডিউলের জন্য গ্যাপ পড়া ইজ নেক্সট টু ইম্পসিবল। মানে এটা আমি আবার বলছি, মানে দুদিকেরই টিম আমাকে, দুটোই প্রোডাকশন ডিরেক্টরিয়াল টিম সবাই মিলে আমাকে সাপোর্টটা করেছে বলেই কিন্তু আমি কাকাবাবুটা করতে পারলাম। সো আদারওয়াইজ এরকম একটা আউটডোর 7 দিনের আউটডোর ছিল, তো সেটা পসিবল হতো না কখনোই। তো সেইটা করাতে তো তার জন্য প্যারালালি চলতে থাকে। তো একটা বন্ধ হলেই তখন তিতলিটা শেষ হওয়ার পরেই অন্যান্য কাজগুলো শুরু হয়ে যায়। তো কি হয়, এবার ব্যাক টু ব্যাক যখন হতে থাকে তখন এবার যে কারণে আমি কোনো ভ্যাকেশনেও যেতে পারি না ওই কারণেই, মানে ইটস ভেরি হার্ড টু প্ল্যান আউট যে কিভাবে প্ল্যান করব, পরে চলে আসবে অ্যান্ড ওটা কাজটা, মানে আমি এখন ঘুরতে যাচ্ছি বলে কাজ করবো না, এটা আমার পসিবল না, আমি বলতে পারবো না। তো তো সেই রকম ভাবে চলতে থাকে। তো গ্যাপ ওরকম ইন্টেনশনালি যে গ্যাপই নিয়েছি আমি যে টিভি করবো না বলে এখন করবো, সেরকম কিছু না, যেরকম এসছে। তারপরে এখানে যেমন ভিডিও বোমার ব্যাপারটা, ভিডিও বোমাতে তোমার দুজনের সাথে আমার প্রাইমারিলি কমিউনিকেট করেছিলাম আমি। একটা হচ্ছে সৌমিক চ্যাটার্জি, যার হাত ধরে আমি প্রথমবার টিভিতে আসি, সত্যি করি ফার্স্ট আমার টিভি শো। তো সৌমিক দা এটার ক্রিয়েটিভ ডিরেক্টর। তো সেইখানে দাঁড়িয়ে এবার তারপরে ওইদিকে আমাদের সানের যে চ্যানেল হেড রবিন নাম্বিয়ার, তার সাথে আমি আমার তবু ভালোবাসা রিলিজ জুলাইতে রিলিজ করবে এসকে মুভিজে। তো রবিনদার সাথে ওটা আমি কাজ করেছি। তো অ্যান্ড রবিনদা হ্যাজ বিকাম লাইক মাই এল্ডার ব্রাদার। তো সেইখানে তো ওইখানে কথা বলে তো আই ফাউন্ড দিস প্রজেক্ট অলসো ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড তারপরে সায়ন্তন দা, ঋতু দিয়েদের সাথে কথা হলো, তো প্রোডাকশন সাইড অফ ইট, অ্যান্ড দে আর ভেরি ভেরি নাইস পিপল, অদ্ভুত ভালো লোকজন। তো সবকিছু মিলিয়ে ইট ওয়াজ ভেরি লুক্রেটিভ। অ্যান্ড ভিডিও বোমা তুমি যদি দেখো, ইট ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য টিভি শোজ, মানে কনসেপ্ট ওয়াইজ, মানে এরকম ব্লগার নিয়ে তো কনসেপ্ট কখনো হয়নি। তো ইট ওয়াজ ভেরি ফান। আর মানে ওই মানে ইয়াং এনার্জেটিক ওই এনার্জিটা ওয়াজ রিকোয়ার্ড। তো আই থট যে অনেকটা ইউনিক কনসেপ্ট, অনেক ইউনিক কনসেপ্ট ছিল, ওটা ওরকম টাইপের জনারের আমাদের সিরিজ। একদম আর ইউনিকনেসটা বোঝা যায় উইথ ট্রোলস এন্ড এভরিথিং। তো তুই তো ট্রোল হয়েছে, এখানে আমাদের ভিডিও আমাদের ফাইনালি ট্রোল হয়েছে, চোখ নিয়ে ট্রোল হয়ে গেছে। হ্যাঁ আমি দেখেছি, মানে আই সিন মোস্ট অফ দ্য ভিডিওস আর কি, অনেকগুলো ভিডিও হয়েছে, উইচ ইজ ভেরি হ্যাপি থিং ফর আস। মানে আমরা তো খুবই খুশি হয়েছি, মানে কারণ মানে থিংটা ছিল দ্য থিং ওয়াজ যে আমি একটা নকল চোখ দিয়ে আমি ভয় দেখাচ্ছি, উইচ গোজ রং। মানে হাঁপানি রোগ আছে যে ছেলেটি, আমার হিরোইনের যে ভাই, মুকুলের চরিত্রের নাম, তো ওর টান উঠে যায়, তখন শরীর খারাপ হয়ে যায়। তো সেটা আমি জানতাম না। তো দ্যাট ওয়াজ দ্য সিন। এবার পুরো সিনটা তো অবভিয়াসলি মিমে তো আসে না, তো ওইটুকুই তো দেখাবে, বাট ওইটুকু দিয়ে এবার মানে ইটস হিলেরিয়াস। মানে যার সঙ্গে মিমও এমনি লেখাতেও তৈরি করছে, ভিডিও বানাচ্ছে। তো সি উই আর এন্টারটেইনার্স এট দি এন্ড অফ দ্য ডে। সো মানে সেটা সিন দেখে কেউ ইমোশনাল হয়ে এফেক্টেড হোক, আনন্দ পাক, বা মিম করে ওটার যদি আনন্দ পায়, উই কনসিডার আওয়ারসেলভস ভেরি সাকসেসফুল। আচ্ছা, তোমাকে আমি পরবর্তী যে কোশ্চেনটাতে যাবো সেটা হচ্ছে যে তুমি দেখেছি বড় প্রোডাকশনে কাজ করেছো, এসবিএফ, এসকে বা এই করেছো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার। আবার তুমি ইন্ডিপেন্ডেন্ট কাজও করেছো, যেটা আমরা ক্লিকে মাঝে মধ্যেই দেখি, ক্যাফে ওয়াল দেখছি, তারপর বিজয়া দশমী দেখছি। তো অনেকগুলো কাজই তুমি করেছো। আবার তুমি এই নতুন দর্শক বলে ওটিটি অ্যাপটাতেও কাজ করেছো, সিরিজ। হ্যাঁ, তো এবারে তুমি এই ইন্ডিপেন্ডেন্ট যে কাজগুলো করো, আমাদের এখানে অনেকেরই একটা অবজেকশন আছে যে ইন্ডিপেন্ডেন্ট যে কাজগুলো হয়, তাদের যে ডিরেক্টর বা তার যে প্রডিউসার থাকে, তারা অনেক সময় নাকি পয়সা দিতে চায় না, বা অনেক সময় তাদের বিহেভিয়ার ঠিক হয় না। তো তোমার ক্ষেত্রে কি সেটা কখনো মনে হচ্ছে? তুমি তো এত নিউ ডিরেক্টরের সাথে কাজ করেছো, কিন্তু তুমি অপ্রকাশিতও করেছো। করেছি। আমার পার্সোনালি যদি তুমি জিজ্ঞেস করো, আমার বড় প্রোডাকশন ছোট প্রোডাকশন নির্বিশেষে কোনোদিন আমার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, সেটা হয়তো আমি একটা স্ট্রিক্ট প্রোটোকল ফলো করি, তো সেই প্রোটোকলের অনুযায়ী তার জন্য হয়তো হতে পারে, বাট মেবি যারা মানে ফেস করেছে, ফেস তো করেইছে, তার জন্য আমাদের আর্টিস্ট ফোরামও আছে, যে ব্যাকআস রিয়েলি ওয়েল। তো কিন্তু আমার পার্সোনালি কখনো ওটা ফেস করতে হয়নি। আর হ্যাঁ, বিহেভিয়ার দেখো, বিহেভিয়ার নিয়ে তো সেটাতেও আই হ্যাভ বিন ভেরি লাকি ইন মোস্ট কেসেস। মানে আমার ওরকম ভাবে কখনো হয়নি, কারণ মানে একটা কি হয়, যখন আমরা মানে কনসেপচুয়ালাইজেশনের স্টেজে যখন থাকি, যখন আলোচনা হচ্ছে স্ক্রিপ্টের, আমি ওরকম ভাবে জাস্ট মানে একটা করে দিলাম টাকা পয়সার জন্য, ওরকম ভাবে পুরোপুরি ভাবে ওরকম করতে পারি না আমি। মানে ওটা উই হ্যাভ টু বি অন দ্য সেম পেজ। মানে ডিরেক্টর, বিশেষ করে ম্যাক্সিমামই আমি তো লিড চরিত্রই অভিনয় করি, তো লিডের যখন থাকে তখন না, মানে হিরো যে হচ্ছে তার অনেকটা দায়িত্ব থাকে। মানে ইট ইজ নট জাস্ট যে কাজটা করলাম চলে গেলাম, তার অনেকটা পুরো দায়িত্ব থাকে, মানে টিল রিলিজ অব্দিও পুরো দায়িত্বটা থাকে। তো একদম হ্যাজ টু বি ইউ আর দ্য পিলার। তো তার জন্য কথাটা মানে শব্দটা লিড একটা বলা হয়, বিকজ ইউ আর লিডিং দ্য
থিং, তো তার দায়িত্ব অনেকটা। তো তখন কি আর ডিরেক্টর আর অ্যাক্টরকে, ওই লিড অ্যাক্টরকে একটা সেম পেজে থাকতেই হবে, দে হ্যাভ টু হ্যাভ দ্য সেম ভিশন যে ছবিটা কোন দিকে যাচ্ছে। তো সেই রকম ভাবে তো জেলারটা না হলেই না, মানে ওটা নিয়ে আমি ওইটা নিয়ে এগোবই না। তো সেই ক্ষেত্রে আমি মোস্টলি আই ওয়াজ ভেরি লাকি, অ্যান্ড হয়তো যেটা হয় যে দে আর নট ইকুইপড ওয়েল এনাফ, মানে কারণ স্বাভাবিকভাবে প্রথমবার অনেক ডিরেক্টর আছে নতুন কাজ করছে, প্রোডাকশনও নতুন হয়, অনেক কিছু হয়, প্রোডাকশন ঠিকভাবে হতে পারে না, অনেক অ্যাক্টরদের তখন অসুবিধাও হয়। সেখানে আমি যতটা সম্ভব আমি কোঅপারেট করার চেষ্টা করি, কারণ আমি যদি ওরকম করতে থাকি তাহলে তো এভরিথিং ফলস অ্যাপার্ট। তো আই হ্যাভ টু বি যাতে শুটিংটা ঠিকঠাক ভাবে হয়। তো সেইগুলো তখন একটা অবস্টাকল হয়ে থাকে, বাট ফিল্ম মেকিং ইজ অল অ্যাবাউট অবস্টাকলস। আমার চ্যালেঞ্জেস তো থাকবেই, তো চ্যালেঞ্জেস নিয়ে হয়তো এগিয়ে যাওয়ার। আর আমি সবসময় চেষ্টা করি, মানে আমি খুব এন্টারটেইন করি নতুন ডিরেক্টর, নতুন রাইটার্স এদেরকে, কারণ দেখো মানে যেটা নিয়ে থাকে যে অনেক কিছু খারাপ হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, সিনেমাটা ভালো না হতে পারে, সে হয়তো ইকুইপ না হতে পারে, কিন্তু কি বলতো এটা আমাদেরই দায়িত্ব যে আমাদেরকে করতে হবে আমার মনে হয়। কারণ 10টার মধ্যে হয়তো তোমার মানে 7টা হয়তো সেরকম ভালো দাঁড়াবে না, কিন্তু 3টে যদি দাঁড়িয়ে যায় না দারুণ ভাবে, তো একটা নিউ এরা শুরু হতে পারে। ইট ক্যান বি আ টার্ন অ্যারাউন্ড ফর ফিল্ম মেকিং পিপল অ্যান্ড অল দি অডিয়েন্স অলসো। সো দ্যাট ইজ আমি একটা ডিউটি হিসেবে নিই যে ওটা মানে উই হ্যাভ টু বি দ্যাট স্ট্রং, যে হ্যাঁ করে নেবো। সেখানে তো মানে আমি যে কাজ করেছি সেটা তো এক্সপার্টিসটা তো আছে, সো আই হেল্প দেম যতটা সম্ভব হয় সেইভাবে করি। মানে আর আমার ভালো লাগে, মানে বিভিন্ন বিভিন্ন ভিশন, মানে ছোট স্কেলে, এখানে আমরা পারি, যেটা সবাই অনেকেই বলে থাকবে শুনবে যে মানে আমাদের এখানে আমাদের এত লিমিটেড রিসোর্সে আমরা সিনেমা বানাই, সেটা কিন্তু আমরা সত্যিই পারি করতে, উই ক্যান ডু দ্যাট। তো যেখানে মানে দারুণ দারুণ আমাদের প্রোডাক্ট আসে, মানে হোক না খারাপ তো হতেই পারে, তো তাই বলে থেমে থাকলে তো হবে না। আর তোমার লাস্ট পুজো রিলিজ ছিল দেব এন্টারটেইনমেন্ট টেক্কা। তো টেক্কা একটা ব্লকবাস্টার হয়েছে, এবং সেখানে দেব এবং রুক্মিণীদির পর তোমার নাম আর শ্রীজাদির নাম এসেছে। তো এটা মানে তোমাকে যখন প্রথম টেক্কা স্ক্রিপ্টটা শোনানো হয় তখন তুমি কি প্রথমবারই হ্যাঁ বলে দিয়েছিলে? দেখো শ্রীজিৎদার বিয়েটা না, আমি ওটা আমার হোম টিম, বুঝতে পারলে তো। তো ওখানে মানে আমি ওখানে অ্যাসিস্ট করেছি, মানে ওদের হাতে আমার বড় হওয়া, মানে মুম্বা আঙ্কেল, সৃজিত দা, সৌমদা যে অ্যাসোসিয়েট ডিরেক্টর সৃজিত দা, এদের হাতের সাথে আমার বড় হওয়া। দেবদাকেও আমি একদম এই বয়স থেকে চিনি, লাইক টডলা, মানে খুব অল্প বয়স থেকে চিনি আমি দেবদাকে। তো দেবদার সাথে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার কাজ করার, তো কিছু ভাবেই হচ্ছিল না। তো ফাইনালি মানে এটা আই এম লাকি যে দেবদা অ্যাজ আ প্রোডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর দুটো ভাবেই আমার কাজ করা হয়ে গেল। তো প্লাস সৃজিত দা আছে, তো এর থেকে দারুণ কি হতে পারে। তো টেক্কার ব্যাপারটা না ওরকম এটা না, আমাকে ডেকেছিল, আমি গিয়ে স্ট্রেট ঢুকেছি স্ক্রিপ্ট রিডিং এ, আমি তখনও জানি না কি হচ্ছে ব্যাপারটা। তো এরকম ভাবে হয় জিনিসটা। তো এন্ড টেক্কা ওয়াজ আ ফান এক্সপিরিয়েন্স, মানে ওরকম ভাবে একটা বিল্ডিং এর মধ্যেই না, তো অনেক মানে খুব একটা বেশি কিছু করার উপায় মানে তার মধ্যে এত দারুণ ভাবে ইট ওয়াজ পোর্ট্রেড, এন্ড এত ভালোভাবে সবাই রিসিভ করেছে, সবাই প্রশংসা করেছে। আমার চরিত্রটা, সিজার চরিত্রটা সবাই বলেছে অ্যাজ দ্য ইয়াং কাপল উই ওয়ার ভেরি নাইস, আমাদের পারফরমেন্সের অ্যাপ্রিসিয়েশন হয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি। তুমি যখন প্রথম থেকে কাজ, এখনো তুমি ব্যাক টু ব্যাক সমস্ত কাজ করে যাচ্ছ, তুমি কি ইন্ডাস্ট্রির কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ? কারণ আগে তুমি যখন চলো পাল্টাই করেছো বা প্রথম দিকে যে ছবিগুলো করেছো, মানে প্রত্যেকটা ছবি হিট হতো, এখন বক্স অফিসে হিট হওয়াটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তো এটা কি তুমি কিছু মানে তোমার এটা কি মনে হচ্ছে, এটা কেন হচ্ছে? এইটা হচ্ছে দেখো সবকিছু একটা পারমিউটেশন কম্বিনেশনের ব্যাপার থাকে, এন্ড মানে একটা আপস এন্ড ডাউনস চলতেই থাকে, মানে ওটাতে ঘাবড়াবার কিছু ওরকম ব্যাপার নেই, মানে উই ক্যান ডু ইজ কিপ ট্রাইং। তো হয়তো আমরা ঠিক মানে ওই সুইট স্পটটা ধরতে পারছি না, মাঝে মাঝে তো আবার ধরছি, মানে অনেকগুলো তো হিটও হচ্ছে, মানে লোকে আসছে, আবার দেখো আস্তে আস্তে লোকেরা হলের দিকে যাচ্ছে, হলে টিকিট কেটে দেখতে আসছে, হচ্ছে। তো এইটা হচ্ছে, তো এরকম ভাবে না আপস এন্ড ডাউনস চলে আসতে থাকে। মানে অল উই হ্যাভ টু ডু ইজ, আমার যেটা মনে হয় যে মানে আমি যেটা শিখেছি আমার সিনিয়রসদের কাছ থেকে, যে যেটা সবাই আমাকে ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি, যে গাইডেন্সটা, মানে আমার কাজের জায়গায় সিনিয়র্স বলো, আমার বাবা বলো, হু ইজ মাই মেন্টর, সবাই মিলে এটা বলে যে দ্য অ্যাপ্রোচ হ্যাজ টু বি ভেরি কারেক্ট, ইট হ্যাজ টু বি অনেস্ট। অ্যাপ্রোচটা যদি অনেস্ট থাকি, তাতে ফেলিয়ার যেন না, তাতে কোনো সম্ভব মানে মানে অসুবিধা নেই, মানে ওটা আসবে, আবার হবে, আবার পড়ে যাবে, আবার উঠবো আমরা, তো এটা চলতেই থাকবে, বাট অ্যাপ্রোচটা হ্যাজ টু বি অনেস্ট। তো সেই দিক থেকে আমি বলবো যে
ওইটা নিয়ে আমি ঘাবড়াই না। যে চেঞ্জটা যেটা আমি দেখতে পেয়েছি, প্রোজ এন্ড কনস দুটোই আছে। আমাদের এত টেকনোলজিক্যালি আমরা অনেক বেশি সাউন্ড এখন, মানে উইথ নিউ টেকনোলজিস এন্ড এভরিথিং, নিউ টিম, আমরা অনেক সহজে করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি নাইস, তো সবকিছু। অ্যান্ড তার উপরে এখন দ্য ভিএফএক্স পার্ট ইজ ভেরি স্ট্রং, অনেকটা ওখানে আমরা হ্যান্ডস অনটা পাই। কিন্তু যেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি, মানে ছোটবেলায়, আমি যেহেতু অনেক ছোটবেলায় শুরু করেছি, তো হোয়াট আই হ্যাভ সিন ইজ দ্যাট যে সমস্ত ডিরেক্টরিয়াল টিম বলো, প্রত্যেকটা ইউনিটের লোকজন বলো, তাদের এই যে অ্যাপ্রোচটা, যে অনেস্ট অ্যাপ্রোচটা বলছি না, সেইটা ওয়াজ ভেরি স্ট্রং। সেটা ওয়াজ সাংঘাতিক স্ট্রং, মানে মানে কল্পনা করতে পারবে না। মানে এক একজন যারা সিনিয়র মানে এডি, তাদেরকে দেখে খুব মনে হবে চুপচাপ, কিন্তু তারা মানে প্রত্যেকটা কন্টিনিউটি ওরকম হাতে দিয়ে লেখে। এখন তো ভিডিও করে নি সবাই, তারা এরকম ডায়েরিতে প্রত্যেকটা লাইন লিখে রাখতো, এই ডান হাত দিয়ে এখন এই গ্লাসটা তুললো, এই লাইনে আবার গ্লাসটা রেখে দিলে, এইরকম ভাবে, মানে কোনো ভুল হওয়ার চান্স থাকতো না। তো ওই ডিসিপ্লিনটা, ওই ডেডিকেশনটা, ওই ডিসিপ্লিনে একটা শুটিংটাকে নিয়ে চলে যাওয়া, ওটা না প্রত্যেকের মধ্যে প্রেজেন্ট ছিল, ফ্রম এভরিওয়ান। মানে ইচ এন্ড এভরিওয়ান ওয়াজ অন দ্যাট পেজ। হ্যাঁ, মানে আমি বলছি আগেকার, মানে আমি তো এই রিসেন্টলি শুরু করেছি, মানে চলপাল্টা এর কথা বলছি অনাথ আঙ্কেলের সাথে। তো আই ওয়াজ ভেরি লাকি টু হ্যাভ ডিরেক্টরস যারা মানে ভেটারেন্স, আমি এইটা পেয়েছি। ডিরেক্টরস, অ্যাক্টরস যারা সিনিয়র অ্যাক্টরস, তাদের সাথে আমি কাজ করার, ওটাই আমার বিরাট স্কুলিং। আমার স্কুলে, আমি তো কোনো ইনস্টিটিউটে যাইনি, ওটাই আমার কাছে স্কুলিং। আর ওটা একটা ইনস্টিটিউশনের 3-4টে ইনস্টিটিউট পাস করার মতো ব্যাপার, তো সেইটা আমি পেয়েছি। তো ওখান থেকে আমি ওটা দেখেছি। ওইটা এখন কি হয় আমি দেখি যে অনেকের মধ্যে আছে, অনেকে ডিসিপ্লিন তো অবভিয়াসলি আছে, তার জন্যই কাজটা হচ্ছে না, তো হতো না। বাট সেইটা অনেক ক্ষেত্রে অনেক নতুন যারা আসছে, তাদের ওইটাতে না মাথাটা নেই, ওরা একটু অতটা ওইটা বুঝতে পারে না যে ডিসিপ্লিনটা কোন লেভেলে যেতে পারে। তো ওইটা আমি মানে ওইটা আমার একটা আক্ষেপ থাকে, ওইটা আমি চাই যে জানো সবার মধ্যে ওটা থাকে, যে ফিল্ম মেকিং ইজ আ ফান থিং, বাট ইউ হ্যাভ টু ডু ইট ইন আ ভেরি ডিসিপ্লিন ওয়ে। তো সেইটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর তোমার প্রথম দিকে কেরিয়ারে যত কাজগুলো তুমি করেছিলে, প্রায় সব করাতেই বুমবাদার ছিলেন। তো যেখানে তুমি চলো পাল্টাই বলো, ফোর্স বলো, তো প্রথমেই এরকম বড় একজন সুপারস্টার বা মেগাস্টারের সাথে কাজ করা, সেটা মানে এখন কিরকম লাগে? মানে আরে বাবা, আরে শুধু মানে সুপারস্টার মেগাস্টার বলে না, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে তো আমি মানে এইদিকে আমার একদম মানে চলপাল্টার মতো ব্যাপার নয়, মানে আমার বাড়ি থেকে পুরো সমস্ত সাপোর্টই দেওয়া হয়েছিল যে এইদিকেই করার জন্য। তো মানে আমার বাবা আমার মেন্টর, ফার্স্ট আই স্টার্টেড ড্রিমিং অফ বিকামিং আ সিনেমাটোগ্রাফার। তো সেইখান থেকে তারপর ডিরেকশন, অ্যাক্টিং সব মিলে ফিল্ম মেকিং নিয়ে আমি কিছু করবো, এটা ছিল। আর আমি বাড়ি থেকে সাপোর্ট পেয়েছি, মানে সাংঘাতিক, এখনো পাই। তো সেখানে আমার বাবা না আমাকে বুম্বা আঙ্কেলের আর্টিকেলই পড়াতো, মানে যে যেহেতু মানে সিনেমার কাজ তো আছেই, বাট যে ইন্টারভিউজ গুলো দিত বুম্বা আঙ্কেল, যে ভ্যালুজ, যে প্রিন্সিপালস, যে ওয়ার্ক এথিক্স নিয়ে কথাবার্তা বলতো, সেইগুলো না আমাকে পড়াতো বাবা। তো আই ওয়াজ, মানে তুমি যদি বলো যে তখন চেনার আগেও কিন্তু আই ওয়াজ আইডলাইজিং হিম অনলি, যে এই চিন্তাধারা নিয়ে আই শুড অ্যাপ্রোচ দ্য ক্রাফট। তো তারপরে যখন আমি জানতে পারি যে এরকম, প্রথম তো এসবিএফ এর একটা সিনেমা, ঠিক আছে, সেইটা জানলাম আগে। তারপরে হরনাথ চক্রবর্তী ডিরেক্ট করবে, ওইরকম ভেটারান অ্যাক্টর, হ্যাঁ ওইরকম ভেটারান ডিরেক্টর একজন যে ডিরেক্ট করবে, হরনাথ চক্রবর্তী ডিরেক্ট করবে। তারপরে এবার গল্পটা আমি জানি, বাবাটা কে হবে কে হবে কে হবে শুনছি, তারপরে খবর পেলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি। আমি তো লাইক কি হচ্ছে ভাই, কুডন্ট গেট এনি বেটার। তো হ্যাঁ, চূড়ান্ত এক্সাইটমেন্ট ছিল। এন্ড তারপরে চলপাল্টাতে আরেকটা দারুণ ব্যাপার হলো যে আমি আমার গুরুর সাথে প্রথম দেখা হলো, দেবরঞ্জন নাগ আমার গুরু। তো দেবরঞ্জন নাগ আমাদের ওয়ার্কশপটা করিয়েছিল, তো সেখান থেকে আমি প্রথম জানতে পারলাম যে হোয়াট ইজ মেথড। সেই তো পাগলের মতো হয়ে গেলাম যে স্টানিস্লাভস্কি মেথড, যেটা হয় প্রথম ইন্ট্রোডিউস। তো প্রথম চলপাল্টায় কিন্তু পুরো মেথডের মতোই করেছি আমি পুরো। তো এন্ড ইট গট রিফ্লেক্টেড, ওই সিনটা নিয়ে তো মানে এত সবাই প্রশংসা করে। তো সেটা ওয়াজ মানে দারুণ। ইট ফিলস, মানে এখন কেমন লাগে তোমার যদি প্রশ্নটা করে যে এখন কিরকম লাগে ভেবে, তো ইট অ্যাকচুয়ালি ফিলস লাইক আ ড্রিম। মানে যে মনে হয় যে মানে মাঝে মাঝেই মনে পড়ে যে মানে যেদিন ওই সিনটা শুটটা হবে, শুটটা হওয়ার পরে আই গট রিয়েলি ইমোশনাল। মানে যখন কি করছিল, হ্যাঁ ভয় করছিল, কিন্তু মানে ভয়টা না এক্সাইটেড, ওই জিনিসটা না, এটা আমি কি করে বলবো, মানে মানে হাউ টু পুট ইট, ভয়টা ঠিক নয়, ভয় তো লাগে, নার্ভাস একটা টেনশন একটা কাজ করে। মানে ইভেন এটা কিন্তু সবসময় হয়, সবসময় হয়। ইভেন মানে বিফোর স্টার্টিং আ স্ক্রিপ্ট যখন প্রেপ শুরু করছি, তখন মনে হয় যে কি করে এটা পাবো, বাট দ্যাট ইজ হাউ আই নো যে এটা হবে, জিনিসটা আমি করতে পারবো। তো আস্তে আস্তে ওটা কি হয় না, মানে ওটা একদম মানে নেশার মতো হয়ে যায়, ওই থ্রিলটাই ভালো লাগে। তো আর তারপরে যেটা হয় যে প্রথম থেকে আমার এটা ছিল মানে ক্যামেরা যখন চালু হয়ে যাবে না অন দ্য ফ্লোর,
তখন কিরকম সব কেটে যায়, তখন আর আমার এটা লাগে, ওটা আমি মানে পুরো আমার বাড়ির মতো লাগে, দ্যাট ইজ ভেরি কমফর্ট জোন ফর মি। এটা আমার থাকে যে ক্যামেরার সামনে কিন্তু ওটা আমার বাড়িঘর হয়ে যায়, মানে ওরা আমার হেভি লাগে, আমি আই ফিল ভেরি রিল্যাক্স, তখন আর নার্ভাস লাগে না। আর তোমার প্রথম অভিনয় আসে কি মানে কিসে, মানে নীলরাজার দেশে? নীলরাজার দেশে আমি সেটা বলছি না, আমি বলছি আমি নীলরাজার দেশেটা জানি, মানে আমি তুমি প্রথম মানে কি মানে অডিশন দিয়ে কি এসেছিলে নাকি? না না, ওটা হয়েছিল খুব মজার, মানে আর্টিকেলটাও বেরিয়েছিল ওটাই, যে আই গট মাই ফিল্ম উইদাউট অ্যান অডিশন। ওটা হয় হচ্ছে তো তখন তো আমি ওই বললাম না আমি সিনেমাটোগ্রাফার ভেবে করছি, তো ওরকম চিন্তাধারা নিয়ে ছিলাম। তো তারপরে সপ্তকদা যে গান গায়, সপ্তক ভট্টাচার্য আমার দাদা হয়, তো সপ্তকদা রেকর্ডিং করতে গেছিল গানটা নীলরাজার দেশের, আগে গান রেকর্ডিং হচ্ছিল। তো তখন রিঙ্গু আঙ্কেল বলে যে এরকম সবই ঠিক আছে সপ্তক, কিন্তু ওই দ্য লিড অ্যাক্টর যে হবে, যে ছেলেটি যাকে নিয়ে সিনেমাটা, তাকেই পাচ্ছি না খুঁজে। তো সপ্তকদার মোবাইলে তখন তো ভিজিএ ক্যামেরা, সপ্তকদার মোবাইলে আমার একটা ছবি থাকে যে আমার দাদার ছেলে, ও এদিকে ফিল্ম মেকিং এ খুব ইন্টারেস্ট আছে, তুমি দেখতে পারো। তো যাই, দেখে নেয়, বাবার সাথে যাই, দেখে তখন প্রথম ওয়ার্ড হিসেবে তুই তো হিরো হয়ে গেলি, কারণ জানি যে অডিশনে তো আমার তো কোনো আইডিয়াই নেই যে কি হয়, কোনোদিন আমি শুটিং ফ্লোরেও যাইনি ওর আগে, তো আই হ্যাড অ্যাবসলিউটলি নো আইডিয়া। তো এবার সবকিছু ম্যাচ করে গেছিল, নিয়ে কথাবার্তা বললো রিঙ্গু আঙ্কেল, তারপরে সেট করে নিল, সো হি টুক মি অন বোর্ড, এন্ড তারপরেই সব শুরু। প্রথম দেখলাম শুটিং কিরকম হয়, যে এইটাকে বলে শুটিং, তো মানে দারুণ ভাবে মানে আই ফেল ইন লাভ উইথ ইট। তবে কি করে করেছি মানে ভগবান জানে, তাতেও ক্ল্যাপিং সিনস পেয়েছিলাম, তো ইট ওয়াজ ভেরি নাইস। আর ওখানেও আমার যে কোঅ্যাক্টার্স ছিল, এইগুলোতে আমি খুব লাকি, যে মানে কোঅ্যাক্টার্স ছিল আশিস বিদ্যার্থী, ইন্দ্রাণী হালদার, ববি সেন বলেছিল, বা ববি আঙ্কেল তো আমার মানে খুব ক্লোজ হয়ে গেল তারপরে নীলরাজার দেশের পর থেকে। রাজেশ শর্মা বলতে, তারপরে ছিল আমার, হ্যাঁ হ্যাঁ, তো এরা সব দিস আর পাওয়ারফুল অ্যাক্টার্স। তো সেইটা আমি পেয়েছি, তো ওইটা মানে প্রথম দিক থেকে আই থিঙ্ক মানে ওটা খুব মানে ইম্পর্টেন্ট পিলার। আর তুমি তো এসকে এর জন্য তুমি লন্ডনেও গেছিলে, এসকে তোমার এসকে দুটো করলাম আমি, গৃহস্থ রিলিজ হলো, আর জুলাইতে তবু ভালোবাসি। গৃহস্থ দেখেছি, গৃহস্থ আমার খুব ভালো লেগেছে, কিন্তু থ্যাংক ইউ। গৃহস্থর আমি তোমাকে যেটা বলছি যে গৃহস্থর যে স্ক্রিপ্টের যে আইডিয়াটা সেটা ভীষণ ভালো, মানে তোমার যখন ক্যারেক্টারটা ওখানে আমরা দেখেছি তোমার ক্যারেক্টারটা অত মানে মানে অতটা দেখানো হয় না ছবিতে, বাট তার একটা ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু তুমি তো এরকম ক্যারেক্টার খুব একটা এখন করছো না, তো গৃহস্থকে তাহলে রাজি হওয়ার কারণটা কি? রাজি হওয়ার কারণ হলো যে ওটা ক্যারেক্টারটার না মেন্টাল স্পেসটা খুব ইন্টারেস্টিং। ও দেবু যে ছেলেটা, ওটা যে মেন্টাল স্পেসটা, এবার ওই গল্পটা নিয়ে তো প্রচুর অ্যাডাপ্টেশন হয়েছে, প্রচুর সিনেমা অ্যাডাপ্টেশন হয়েছে। এবার প্রত্যেকটা অ্যাপ্রোচে আমি যখনই এই সিনেমাগুলো দেখেছি, তো আই ফাউন্ড দ্যাট ক্যারেক্টার ওয়াজ মানে আন্ডার ইউটিলাইজড অলওয়েজ, মানে প্রত্যেকটা সিনেমাই দেখবে ওই গল্পের অ্যাডাপ্টেশনে প্রত্যেকটা ক্যারেক্টারই ভেরি আন্ডার ইউটিলাইজড, কিন্তু একটা ওর না নিজস্ব একটা অ্যাবস্ট্রাক্ট পৃথিবী এটা আছে। সো ওয়াইল টকিং টু মৈনাকদা ওয়াজ লাইক যে, এবার মৈনাকদা আছে, মৈনাকদার সাথে ব্রেকআপ স্টোরিতে কাজ করি, হি ইজ আ মাই ডিয়ার গাই, সো মানে আই রিয়েলি লাভ হিম আ লট। তো মৈনাকদার সাথে যখন এটা আছে, তো সেটা আছে যে মৈনাকদা আমাকে ওই জায়গাটা দেয়, স্পেসটা দেয় টু ডু দ্যাট। এবার কথা বলতে বলতে খুব ওর দেবুর যে নিজস্ব যে অ্যাবস্ট্রাক্টনেসটা আছে, তুমি দেখবে বাকি অ্যাডাপ্টেশন গুলোতে কিন্তু দেবুর মতো নিজস্ব দুনিয়া একটা নেই, ওর একটা কিন্তু ওয়ার্ল্ড ক্রিয়েটেড আছে, যেখানে ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। তুমি দেখে কিন্তু বুঝতে পারবে না হোয়াট ইজ দেবুর, মানে ধরো দরজাটা খুললো, ও যে তার আগে মুহূর্তে কি করছিল ইউ ডোন্ট নো, সেটা খারাপ হতে পারে, সিনিস্টারও হতে পারে, যে লাস্ট মোমেন্ট অবধি কিন্তু ইউ ডোন্ট নো যে পজিটিভ কি নেগেটিভ, হোয়াট এভার ইট ইজ গোয়িং অন, মানে ওকে ধরাটাই খুব মুশকিল। তো হয়তো প্রথম থেকে দেখাচ্ছিল যে ওই কি ডিস্টারবেন্স করছে, ওই রিকভারি নাম ডিস্টারবেন্স, যে কিছু একটা হচ্ছে ওদের, হয়তো মানে একটা সময় মনে হতে পারে যে ইমাজিন করছে দেবুকে, দেবু নেই কারোর সামনে, কিন্তু আসে না দেবু, অনেক পরে আসে লোকজনের সামনে, যখন পুলিশ টুলিশ আসে তখন আসে। তো কি হয় কিছু কিছু ক্ষেত্রে না, মানে আমি অ্যাটলিস্ট, আমি জানি না অন্যরা মাইট ডিফার অর এগ্রি উইথ মি, আমি কখনো কটা সিন আছে, কতক্ষণ স্ক্রিন টাইম আছে সেই হিসেবে ক্যারেক্টার বিচার করি না, মানে দ্যাট ইজ আ রং ওয়ে টু গো আই ফিল, যে একটা সিনেই কিন্তু জিনিসটা হয়ে যায়, মানে দরকার নেই মানে কি আছে, কি পাওয়ারফুল আছে। আর কিছু কিছু ক্ষেত্রে জিনিসপত্র হয় যেখানে তোমার হয়তো তুমি দেখছো যে ইম্প্যাক্টফুল সিন নেই, যে ওটাতে হয়তো মানে এত দেখবে না, লোকে হয়তো বলতে পারে যে তোমার যেমন মনে হয়েছে যে আর একটু থাকলে ভালো হতো, যে এত সুন্দর হচ্ছে, বাট দেখো গল্পটাতে তো কম্প্রোমাইজ করা যায় না, গল্পটার মধ্যে একটা নাথিং টু মাচ ইজ এনিথিং টু মাচ ইজ ব্যাড, ওটা ঢোকানো যায় না ওরকম ভাবে। তো সেক্ষেত্রে কি হয়, ওটা তো আছেই একটা, ওটা সবসময় আছে ফ্যাক্টরটা, বাট
কিছু কিছু ক্ষেত্রে অ্যাজ অ্যান অ্যাক্টর ওই মেন্টাল স্পেসটাতে ঢোকাটা, মেন্টাল স্পেসটাতে স্টাডি করা, ওইটা এক্সপিরিয়েন্স করাটা না খুব দরকার হয়। তো দ্যাট হেল্পস আ লট। মানে এই দেবু চরিত্রটা আই নো নাও যে ওই ওয়ার্ল্ডটায় বিলং করলে কেমন হবে। আই ক্রিয়েটেড দ্যাট ওয়ার্ল্ড। অ্যাডাপ্টেশনটা দেখেছিলে? হ্যাঁ, অনেক রকমের। আমি বইটাও তো পড়েছি, তো অনেক আগে পড়েছি, বাট সেটা থাকে ওরকম, মানে ওই জিনিসটা ছিল না কোথাও। তো এইটা আমি আই গট দ্য চান্স টু ক্রিয়েট ইট, সো ওয়াই নট। তো বলুক না, একটা তো হয়ে গেছে, আমি তো আর্টিস্ট। তো মানে তবু ভালোবাসিও তোমার রিলিজ আছে, আছে, দ্যাট ইজ আ ভেরি, আমার প্রথম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। আচ্ছা, তবু গল্পটা আমি জানি, কারণ তোমার সাথে যিনি ভিডিও বোমাতে যিনি কাজ করছেন প্রীতম দা, ও তো ওখানেও তো রয়েছে, তো ও আমাকে গল্পটা বলেছে, মানে প্রীতম দা আমাকে গল্পটা বলেছে। তো গল্পটা জানি, গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। তো তুমি আমাকে একটা বলো যে এই ছবিটার গল্পটা পুরো কমার্শিয়াল ছবি যেরকমটা তুমি একটা করো, যে একটা রোমান্টিক কমার্শিয়াল। হ্যাঁ, তো এবার এই ক্যারেক্টারটা করার সময় কি কিছু ভয় লেগেছিল? মানে যে হ্যাঁ, যে মিডিয়ামটার জন্য ভয় লেগে, মানে কিভাবে অ্যাপ্রোচটা করবো সেইটা ওয়াজ, কারণ একটু প্যাটার্নটা তো ডিফারেন্ট হয়, মানে অ্যাপ্রোচ ক্যানট বি দ্য সেম। মানে এভরিথিং, দ্য টেম্পো, দ্য রিদম, যেভাবে সিনেমাটা যাচ্ছে, অল দ্য সিনস, ওগুলো মানে অন্যরকম হয়। তো সেখানে যেটা করেছিলাম যে মানে রিয়েলি ইউ ফাইন্ড এখন ওরকম ডিরেক্টর পাই আমরা যেখানে যার উপর পুরোপুরি ভাবে রিলাই করা যায়। তো সেখানে আই এম ভেরি লাকি যে রবিনদা ডিরেক্টেড ইট। রবিনদার ওপর ওইটা ভরসাটা করা যায়, তো আমি রবিনদার ওপর পুরো ছেড়ে দিয়েছিলাম যে যেরকম ভাবে করছে। আই বিকেম টোটালি মানে ডিরেক্টর অ্যাক্টর, যে আই ওয়াজ লার্নিং উইদিন মাই ওয়ার্ক, উইদিন মাই সেলফ। তো সেটা একটা এক্সপিরিয়েন্সের মতো আমি দেখছিলাম। তো বিভিন্ন সিকোয়েন্সে যেভাবে অ্যাপ্রোচ করা যায়, তো ওই মিডিয়ামটাও আমার কাছে খুলে গেল। সেখানে আমার মানে হেভিলি কমার্শিয়াল যেগুলো সিনস গুলো থাকে, ধরো রোমান্টিক সিনস হয়, সেগুলো তো আমার ওখানে তো ভালোবাসি লার্নিংটাও খুব হেল্প করে। তো এই জন্য আমি বারবার বলি যে মানে আমার মনে হয় যে অ্যাক্টরদের যত রকমের মিডিয়াম পাবে তত রকমের মিডিয়াম এক্সপ্লোর করা উচিত। ইট এনহ্যান্সেস ইউর অ্যাক্টিং স্কিলস লাইক এনিথিং। মানে ইউ ক্যান মানে টুইস্ট অ্যান্ড টার্ন, মানে যা কিছু করতে পারি আমি। মানে এই সিনটার অ্যাপ্রোচ করে, এই মানে সিরিয়ালেই তো তাই করে আমি। এক একটা সিনে অ্যাপ্রোচটা আলাদা থাকে, এক একটা সিনে অন্যরকম অ্যাপ্রোচ থাকে। সবাই যে রিদিমে করছে, যখন তখন ওই রিদিমে ব্লেন্ডিং করে যেতে পারি, আবার যখন ইচ্ছা ওটা ভেঙেও দিতে পারি। সো দিস হ্যাপেন্স, ইটস ভেরি ফান, মানে মজাদার ব্যাপারটা। তো তবু ভালোবাসি তো এটা ছিল। আর মানে দারুণ এক্সপিরিয়েন্স। মানে রবিনদা ওয়াজ দেয়ার, আর তোমার আর আমার কো একটা দেবোত্তমা ইজ দেয়ার, মানে শি ইজ অলসো ভেরি ভেরি নাইস। সাহেবদা ওয়াজ দেয়ার, সাহেবদা দারুণ বন্ধুত্ব হয়ে যায় আমার তো ভালোবাসির থেকে। তো দারুণ, মানে হি ইজ লাইক আ ব্রাদার টু মি নাও। তো এখানে কোইন্সিডেন্টালি আমাদের ফ্লোরেই কথা শুরু হয়। গৃহস্থ তো তোমার সাহেবদার সাথে তুমি করেছিলে? গৃহস্থ সাহেবদা ছিল। হ্যাঁ। তো আর তোমাকে লাস্ট আমি যে কোশ্চেনটা রাখবো, যেটা তুমি তিতলি বা সতী যে সিরিয়াল গুলো তুমি করেছিলে, তখন তো সিরিয়ালের একটা তোমার যেরকম হাই টিআরপি দিত, একটা 10, 11, 12 এরকম দিয়ে টিআরপি দিয়েছে, বেঙ্গল টপার। তো এখন আমরা সেটা দেখছি হাইয়েস্ট হচ্ছে 6/7। তো এটা মানে কি দেখছো, মানে কি চোখে? আমি জানি না, আই থিঙ্ক মানে মোডস অফ, মানে আমাদের একটা না মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই, মানে অ্যাজ আ হিউম্যান রেস আমাদের এন্টারটেনমেন্ট কনজিউম করার পদ্ধতিটাতেই একটা মানে হিউজ প্যারাডাইম শিফট ঘটছে, মানে ঘটছে আমরা দেখতে পারি। মানে আজ থেকে 4-5 বছর আগেই তো মানে স্ক্রোলিং রিলসটাই তো ছিল না। মানে দ্যাট ইজ দ্য, মানে আমার তো মনে হয় এখন দ্যাট ইজ দ্য প্রাইমারি এনভায়রনমেন্ট। মানে আমি তো দেখি না কাউকে যে রিল স্ক্রোল করে না। এন্ড ওয়ান্স ইউ গেট স্টার্ট ডুইং দ্যাট, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা জাস্ট এমনি বেরিয়ে গেল। তো ওটা মানে বিরাট ফর্ম অফ এন্টারটেনমেন্ট কনজাম্পশন। তো এই যে শিফটটা হয়েছে, মেবি তার একটা এফেক্ট। মানে এখন ওয়েব সিরিজ এসছে, ওটিটি প্ল্যাটফর্মস আছে এতগুলো, সেগুলো এত ইজিলি অ্যাক্সেসেবল, এত রকমের আমরা ফর্মস অফ ওয়ার্ক দেখছি, ফর্মস অফ মিডিয়ামের ওয়ার্ক দেখছি, কাজকর্ম দেখছি, হিন্দি, ইংরেজি, বাংলা, স্প্যানিশ, সমস্ত কিছু আমাদের কাছে রেডিলি অ্যাভেলেবেল, হাতের মুঠোয় অ্যাভেলেবেল। তো সেইখান থেকে দাঁড়িয়ে তারপরে একটা জেনারেশনেরও এটা গেছে। নতুন যারা ধরো এখন যারা 30s এর এটা আছে, তারা কতটা সিরিয়াল দেখে কি না দেখে, অনেকগুলো ফ্যাক্টর এসে না, আমার মনে হয় সেটাই ইজ কন্ট্রিবিউটিং টু দ্য এন্টায়ার ভিউয়ারশিপ। মানে টোটাল ইন আ হোল সেন্স ভিউয়ারশিপটা তার জন্যই মনে হয় ওটাই ইজ এফেক্টেড। মানে তাছাড়া আর আমি কোনো কারণ দেখি না। কারণ যদি তুমি দেখো যে মানে টিভির ব্যাপারে, টিভিতে কিন্তু মানে দ্য ফর্ম অফ এন্টারটেনমেন্ট যেরকম গল্প বলা হয় সেরকম হয়, হালকা চেঞ্জেস হয়েছে, কিন্তু সাংঘাতিক কি চেঞ্জ হয়েছে? সাংঘাতিক তো চেঞ্জ হয়, মানে মোটামুটি তো ওই পেরিফেরির মধ্যেই থাকে, বরঞ্চ আরো বেটার কোয়ালিটিটা আমরা দেখাই এখন। ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার হয়েছে, সেট ডিজাইন অনেক বেটার থাকে, ঝলমলে করে। তো সেইটা আছে।
এবার হয়তো রাইটিং এর দিক থেকে রাইটিং এ আগের লেখাটা আরো অনেক ভালো হতো, ঠিক আছে, লেখাটা অনেক ভালো হতো, সেখানে এখন হয় না। তাও তো এখন মানে লেখা হয়, খুব একটা ওরকম অত জোরদার লেখা হয় না, কয়েকজন লেখে, দারুণ ভাবে লেখে। তো আই থিঙ্ক ওইটার ফ্যাক্টর নয়, ওটা তো ভালো লেখা হবে খারাপ লেখা হবে সবে, আগেকার দিনেও তাই হতো, সব সিরিয়ালই কি আর দারুণ হবে, ওই তো অসম্ভব ওটা। তো আমার মনে হয় মোড অফ এন্টারটেনমেন্টটা মানে এটা একটা বিরাট শিফটের মধ্যে দিয়ে আমরা আছি, মানে এটা কোথায় গিয়ে মানে শেষ হবে, মানে কোথায় গিয়ে দাঁড়াবে, সেটেল ডাউন করবে, ওটা ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। মানে আমি জানি না কিভাবে লোকেরা করবে। মানে অলরেডি তো আমার মনে হচ্ছে যে দেখো সিনেমা হলে এখন ওই মানে গ্র্যান্ড স্কেলের যে সিনেমাগুলো হয় সেইগুলোই কিন্তু লোকে যাচ্ছে টিকিট কেটে, তাছাড়া ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি যাবো কেন, যেগুলো বড় বড় তুমি ইন্টারন্যাশনাল গ্লোবাল স্কেলেই দেখো না, মানে অ্যাজ আ রেস, হিউম্যান রেস আমি বলছি, মানে অ্যাজ মানুষ বলছি, যে ওই মোডটাই পুরো একটা সাংঘাতিক শিফটের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো। তো সেটা কোথায় গিয়ে সেটেল ডাউন হবে প্রেডিক্ট করাটা খুব মুশকিল, বাট ইটস ইন্টারেস্টিং অলসো, দেখা যাক না কি হয়। তারপরে তো এখন এআই চলে এসছে। তো থ্যাংক ইউ দাদা তোমার সময় থেকে সময় দেওয়ার জন্য। আর দাদা তোমার আপকামিং কাজ, টিভি সিরিয়াল নিয়ে যদি দর্শকদেরকে কিছু বলে দাও। এক বলছে সান বাংলায় ভিডিও বৌমা 8টার সময় হয়, সবাই দেখবেন, সবাই এরকম ভাবেই ভালোবেসে যাবেন আকাশ আর মাটিকে। আর আমার এই মুহূর্তে দর্শু বলে একটি ওটিটি লঞ্চ করেছে, সেটাতে আলাউদ্দিনের নোটবুক বলে একটি প্রজেক্ট আছে, সেটা ইটস স্ট্রিমিং নাও, সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। আর চেক ইন চেক আউট বলে একটি ছবি কয়েকদিন আগে আমার রিলিজ হলো, সত্যজিৎ সেন ইজ দ্য ডিরেক্টর, তো সেটা এখনো কিছু কিছু হলে চলছে, আরো বাইরে অনেক ইন্টারন্যাশনালি যাবে সবার আশীর্বাদে। তো সেইটাও দেখবেন, যারা যারা দেখেননি প্লিজ ডু ওয়াচ ইট। অ্যান্ড পজিটিভলি জুলাইতে আসছে তবু ভালোবাসি, এসকে মুভিজের রবিন দামিয়ারের ডিরেকশন, সো প্লিজ ডু ওয়াচ ইট অ্যান্ড এরকম ভাবে ভালোবাসুন আর আশীর্বাদ করে যান। আর ডিসেম্বরে তোমার রিলিজ, ডিসেম্বরে তো কাকাবাবু কামিং বিজয়নগরের হিরে, সো ওটা তো ওটা সেলিব্রেশন ফর অল অফ আস, ইভেন ইনক্লুডিং মি, সবার জন্য একটা সেলিব্রেশন। তো থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে পরবর্তী পজিটিভ।